সুন্দরবন, যেখানে দিনের আলোতে মানুষ বাঁচার লড়াই করে, আর রাত নামলেই জঙ্গল তার নিজের কথা বলতে শুরু করে। সুন্দরবনের পটভূমিতে লৌকিক এবং অলৌকিক ঘটনার মিশ্রণে আজকের গল্প মায়াবী মাতলা। এখানে প্রেম হয়, দুটি মনের গভীরতা বাড়ে, এক মন আরেক মনকে কাছে পেতে চায়, কিন্তু সব চাওয়া পাওয়া পূর্ণতা পায় কি? তার জন্য শুনতে হবে আজকের গল্পটি। চলুন শুরু করা যাক। এই গল্প অনিমেষ আর অসীমার। আমি অনিমেষ। আধুনিক কালচারে বড় হয়েছি। কলকাতার গড়িয়াহাটের মোড়ের সবথেকে বড় কাপড়ের দোকান আমাদের। খাওয়া পড়ার কোনো অভাব নেই, কিন্তু নিজে স্বাবলম্বী হতে চাই। তাই বাবার সাথে মতের মিল না হওয়ায় বাড়ি থেকে পালিয়ে এসেছি সুন্দরবনে। সুন্দরবনের একটি মাছের আড়তে কাজ করি। দিনে মাছের আড়তে বসে ওজন, দাম, দেনা সব মিলাই, আর রাতে 2 ঘন্টা টিউশনি করি। কারণ শহর থেকে পালিয়ে এলেও পেটের দায় তো পালায় না। বাড়ির কথা খুব মনে হয়। কোথায় আলিশান জীবনযাপন, আর এই কোথায় শ্মশানের ধারে ফুটো টিনের বাড়ি, নোনা ধরা দেওয়াল, কাঠের জানালা, তাও আবার একটা পাল্লা ভাঙা। কাপড়ের পাড় দিয়ে শক্ত করে বেঁধে রেখেছি। ছোট্ট একটা তক্তপোষ, আর দেওয়ালে টাঙানো পুরনো কাঠের ফ্রেমের একটা আয়না। এই যে আমার বর্তমান জীবন। স্থানীয়রা আমাকে এই বাড়িটি ভাড়া নিতে বারণ করেছিলেন, কারণ এখানে নাকি মায়াবী অনেক কিছু ঘোরাঘুরি করে। আমি এসবে বিশ্বাস করি না। তাছাড়া খুব অল্প ভাড়ায় পেয়েছি। এখন তো থাকি, তারপর হাতে একটু বেশি পয়সা এলে দেখা যাবে। অসীমা ক্লাস 10-এ পড়ে। সুন্দরবনের মেয়েদের মতোই চোখে নদী আর জঙ্গলের ছায়া। আমি অঙ্ক করাই, ও মন দিয়ে শোনে। কয়েকদিনের অল্প আলাপেই ও যেন অনেক কাছের কেউ মনে হয়। একদিন অঙ্ক করাতে করাতে অসীমা বলেছিল, আচ্ছা স্যার, শহর কেমন দেখতে? আমি হেসে বলেছিলাম, ভালো রেজাল্ট করো, নিশ্চয়ই দেখাবো। স্যার, সেখানে যে পাতাল রেল আছে তাতে সবাইকে উঠতে দেয়? কেন উঠতে দেবে না? টিকিট কাটলেই ওঠা যায়। তোমার মাধ্যমিক পরীক্ষাটা শেষ হোক, তারপর আমি বেড়াতে নিয়ে যাব। ওর চোখে তখন উৎসাহের আনন্দ। অঙ্ক কষতে কষতে আমায় লুকিয়ে লুকিয়ে দেখে, আর বারে বারে কলমটা ঠোঁটে নাড়াচাড়া করতে করতে হাসে। আমিও সেটা অনুভব করি। তারপর হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বললাম, আজ আর করতে হবে না, এবার বাকি পড়াগুলো করে নাও, আমি আসি। স্যার, এখনই চলে যাবেন? আর একটু বসুন না। ওর আদুরে কণ্ঠ যেন আমার তরুণ হৃদয়কে আন্দোলিত করে উঠল। নিজেকে একটু সামলিয়ে বললাম, এখানে বসে থাকলে রাতে খাবো কি? এখান থেকে গিয়ে আমাকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়। তারপর আমার সকালের আড়তের চাপ। তাহলে চলুন, আমি আপনার রান্না করে দিয়ে আসি। তুমি রান্না করবে? কেন? আমার হাতের রান্না আপনি খাবেন না? আমি জেলে বলে? ওর কথায় আমি একটু রেগে গিয়ে বললাম, অসীমা, এরকম কথা বলবে না কখনো। মনে রেখো, আমার কাছে সবার ওপরে মানুষ। তাছাড়া তোমাকে আমি, এই বলে কিছু একটা বলতে গিয়ে আমি আটকে গেলাম। কি? আমাকে আপনি কি? ও তুমি বুঝবে না, এই বলে আমি উঠতে গেলাম। তখন অসীমা আমার হাতটা ধরে বসিয়ে দিল। কি বুঝবো না? আপনি তো স্যার, আমায় বুঝিয়ে বলুন। ভাবলাম অসীমা বোধ হয় কিছু একটা বুঝতে পেরেছে। ওর প্রতি আমার এই দুর্বলতা হয়তো ও ধরে ফেলেছে। তারপর উঠে দাঁড়িয়ে বাম হাতটা ওর কাঁধে রেখে ডান হাত ওর চিবুকে ধরে বললাম, তোমাকে পড়াশুনো করে অনেক বড় হতে হবে। কলকাতার নামী কলেজ থেকে বড় ডিগ্রি নিতে হবে। সবার সামনে আমি যেন আমার অসীমার একটা আলাদা পরিচিতি আনতে পারি, তাতেই আমার আনন্দ। অসীমার চোখে জল, আমার দিকে তাকিয়েই আছে, আর নিঃশব্দে চোখের জল গড়িয়ে যাচ্ছে। তারপর অসীমাকে বুকে টেনে শক্ত করে জড়িয়ে ধরি। হব, অনেক বড় হব। আপনার আশীর্বাদ পেলে আমি
সব কিছু করতে পারবো, সব কিছু। আমায় শুধু সবসময় এইভাবে আগলে রাখবেন তো? রাখবো, বুকে ধরে আগলে রাখবো। চলো, আমায় একটু এগিয়ে দেবে না? হ্যাঁ, চলুন স্যার। নিস্তব্ধ রাত, শুধু দূরে নদীর ঢেউয়ের শব্দ। আমি আর অসীমা ঘরের বাইরে বেরিয়ে এলাম। অসীমাদের ঘরটা ঠিক মাতলা নদীর পাড় ঘেঁষে। খড় আর বাঁশের তৈরি ছোট্ট ঘর, সামনে একটা মাটির দাওয়া। দাওয়ার উপর দাঁড়ালে দেখা যায় রূপালি চাঁদের আলোয় মাতলা নদী যেন এক বিশাল চাদর বিছিয়ে দিয়েছে। ওই দূরে জঙ্গলের রেখা যেন অন্ধকারে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। বাতাসে ঝাপটা নদীর নোনা গন্ধ আর বুনো ফুলের সুবাসে মিশে গেছে চারিদিক, যেন এক অদ্ভুত মাদকতা তৈরি করেছে। নদীর দিকে তাকিয়ে উদাস গলায় অসীমা বলল, জানেন স্যার, এই মাতলাকে দেখে মাঝে মাঝে আমার খুব ভয় লাগে, আবার খুব ভালোবাসতেও ইচ্ছে করে। ভয় কেন? নদী তো জীবনের প্রতীক। আমার চোখের দিকে তাকিয়ে অসীমা বলল, ওই দেখুন নদীর গভীরতা, কি সুন্দর, তাই না? যেন আমাদের সবটুকু টেনে নিতে যায়। আচ্ছা স্যার, যদি কখনো আমি এই মাতলার গভীরে হারিয়ে যাই, আপনি আমায় রক্ষা করবেন তো? আমায় আগলে রাখবেন তো? আমি ওর চুলে হাত বুলিয়ে দিয়ে বললাম, পাগল মেয়ে, ওসব কথা বলতে নেই। তাছাড়া তুমি হারিয়ে যাবে কেন? আমি থাকতে মাতলা কেন, পৃথিবীর কেউই তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমাকে এই জোয়ার ভাটার দেশ থেকে নিয়ে যাব ওই আলোকোজ্জ্বল শহরে, নিজের করে রাখবো। আপনি না খুব সুন্দর করে স্বপ্ন দেখাতে পারেন। ওই দূরে জলরেখাটার দিকে তাকালে মনে হয় ওটাই যেন আমাদের আকাশ। স্বপ্ন নয় অসীমা, ওটাই হবে আমাদের সত্যি। আজ এবার আসি, রাত বাড়ছে, মাতলার হাওয়া কিন্তু বেশ ঠান্ডা হচ্ছে। আর একটু বসুন না। আচ্ছা, কাল তো আবার সকালে আড়তের কাজ আছে আপনার, সাবধানে যাবেন স্যার। চিন্তা করো না, কাল আবার বিকেলে যখন আসবো তখন দুজনে মিলে নদীর পাড়ে বসে অনেক গল্প করব। কেমন? আসি। আচ্ছা। আজকের সকালটা অন্য দিনের থেকে অনেক সুন্দর। ভোরের পাখিরা খুব ভোরেই ঘুম ভাঙিয়ে দিল। আমি এক কাপ চা বানিয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, আর সামনে বয়ে চলেছে মাতলা নদী। নতুন রোদের আলোয় মাতলা যেন এক নতুন রূপে সেজে উঠেছে। মনের মধ্যে যেন এক নতুন স্ফূর্তি। গতকালের সেই অনুভূতি আজ যেন মনকে আরও চাঙ্গা করে দিয়েছে। তারপর চা খাওয়া শেষ হতেই দেখি দিব্যেন্দু এসে হাজির। দিব্যেন্দু আমারই সঙ্গে কাজ করে। ও এসে বলল আজকে কলকাতা যেতে হবে। মালিকবাবু বলেছেন কিছু দরকারি কাগজপত্র ও বিল বই আনতে হবে। তাই দেরি না করে বেরিয়ে পড়লাম কলকাতার জন্য। নিজের শহরে ফিরেও আজ নিজেকে খুব অচেনা মনে হচ্ছে। সেই গড়িয়াহাটের মোড়, নিজের চেনা পাড়া, কিন্তু আজ আর বাড়ির জন্য মন কেমন করছে না। রাজপ্রাসাদ ছেড়ে ওই নোনাধরা দেওয়ালটাকেই আজ আমার খুব আপন মনে হচ্ছে। মন পড়ে আছে সেই অসীমার মায়াবী চোখে। অসীমার জন্য কিছু একটা নিতে হবে, তাই ওর জন্য একটা নীল রঙের চেলি শাড়ি এবং একটা দামি ফাউন্টেন পেন কিনলাম। অসীমায় শাড়িটা পরলে ওকে ঠিক নীল পরীর মতো লাগবে। তাই দ্রুত কাজ শেষ করে ওই রাতেই ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। রাত প্রায় 11টা। ক্যানিং স্টেশনে নেমে বাইক নিয়ে মাতলার পাড় ধরে এগোচ্ছি। হঠাৎ আবহাওয়া যেন পাল্টে গেল। মাতলা নদী যেন মাতালের মতো উত্তাল হয়ে উঠেছে।
ঝোড়ো বাতাসের সাথে প্রবল বৃষ্টি, বিদ্যুতের ঝলকানিতে আর এই বৃষ্টিতে রাস্তাটা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। আজ বড্ড দেরি হয়ে গেল। অসীমা নিশ্চয়ই চিন্তা করছে। আজকে আর পড়াবো না, শুধু দেখা করেই চলে আসবো। ও খুব খুশি হবে। কেন জানি না আজ মনটা যেন কেমন করছে। কিছু দূর যাওয়ার পর শ্মশান ঘাটের ঠিক আগের মোড়টা নাকে একটা অদ্ভুত পচা গন্ধ ভেসে আসছে। হঠাৎ বাইকের হেডলাইটের আলোয় অনেকটা দূরে কাকে যেন দেখতে পেলাম। সাদা শাড়ি পরা ওই তেঁতুল গাছটির নিচে একা দাঁড়িয়ে আছে। ভাবলাম গ্রামের কেউ হবে, হয়তো বৃষ্টিতে পড়ে গিয়ে গাছটির তলায় আশ্রয় নিয়েছে। কিন্তু কাছে যেতেই দেখি অসীমা দাঁড়িয়ে, তার সর্বাঙ্গ ভেজা অদ্ভুত চোখের দৃষ্টি। আমি তো অবাক। বাইকটা থামিয়ে বললাম, অসীমা, তুমি এই মাঝরাতে এখানে কি করছো? পুরো ভিজে গেছো যে, শরীর খারাপ করবে তো। আপনার জন্য অপেক্ষা করছিলাম স্যার। জানতাম আপনি আজ ফিরবেন। আমাকে বাড়ি পৌঁছে দেবেন না? পাগল মেয়ে, চলো বাইকে ওঠো। তোমার জন্য কলকাতা থেকে অনেক কিছু এনেছি। তোমার ঘরে গিয়ে তোমাকে সারপ্রাইজটা দেবো। চলো। অসীমা বাইকের পেছনে বসে। অনুভব করলাম অসীমার শরীরটা যেন বরফের মতো ঠান্ডা। অসীমা তার দুহাত দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। অসীমার স্পর্শে আমার মেরুদণ্ড দিয়ে যেন একটা শীতল স্রোত বয়ে যেতে লাগলো। তার সেই শীতল স্পর্শ আমাকে দারুণ উত্তাপ দিয়ে চলেছে। তারপর অসীমাদের বাড়ি এলাম। অসীমাদের বাড়ির চারদিক অদ্ভুত নিস্তব্ধতা। ঘর থেকে একটা পচা নোনতা গন্ধ বেরোচ্ছে। বৃষ্টিও অনেকটা কমে গেছে। অসীমাকে বললাম, নামো অসীমা, চলো ঘরে চলো। তারপর দুজনেই ঘরে ঢুকলাম। ঘরটা ঘুটঘুটে অন্ধকার। কোণের দিকে একটা লণ্ঠনের মতো কিছু একটা জ্বলছে। আমি ব্যাগ খুলে সেই নীল রঙের চেলি শাড়িটা বের করতে লাগলাম। এই দেখো অসীমা, তোমার জন্য কি এনেছি দেখো, নীল রঙের চেলি শাড়ি, পরবে না? এই বলে ব্যাগ থেকে শাড়িটা বের করছি। অন্ধকারের ভেতর থেকে অসীমা বলল, আপনি আমায় সাজিয়ে দেবেন স্যার? আমার হাত দুটো আর চলছে না। আমি শাড়িটা হাতে নিয়ে অসীমার দিকে ঘুরি। তারপর যা দেখলাম তাতে আমার নির্ভীক কলিজাটা যেন বেলুনের মতো চুপসে গেল। দেখলাম খাটের ওপর সাদা কাপড় ঢাকা একটা নিথর দেহ পড়ে আছে, আর গগন কাকা দেহটার মাথার কাছে পাথরের মতো বসে আছে। তার ভেজা চোখ দুটো যেন স্থির হয়ে গেছে। আমার হাত থেকে শাড়ির প্যাকেটটা পড়ে যায়। দেখলাম অসীমা সাদা কাপড়ে ঢাকা অবস্থায় শুয়ে আছে। তার সেই আদুরে মুখটা নীল হয়ে গেছে। মনে হলো আমার পৃথিবীটা দুলে উঠছে। পাগুলো যেন শূন্যে উঠে যাচ্ছে। আমি আতঙ্কে চিৎকার করে, গগন কাকা, এ কি? অসীমা তো আমার সাথেই ঘরে ঢুকলো। তবে বিছানায় ওটা। ও তো আপনার জন্যই অপেক্ষা করছিল বাবু। ওর বড় শখ ছিল শহর দেখা। আজ সন্ধ্যায় নদীতে জাল দিতে গিয়ে জোয়ারে চলে যাবে, ভাবতে পারিনি বাবু। না, এ হতে পারে না। অসীমা এতক্ষণ তো আমার সঙ্গে ছিল। তাহলে খাটে ওটা কে? খাটে যেটা দেখছেন ওটা আমার শরীর, আর আপনার সামনে যেটা, এটা আমার সেই ভালোবাসা যেটা আপনি শিখিয়েছিলেন। আসুন স্যার, সারপ্রাইজটা এবার আমিই দেব। তারপর অসীমার ছায়াটা হঠাৎ বিশাল বড় হয়ে যায়। সে আমার একটা হাত ধরে বাইরের দিকে টানতে টানতে নিয়ে এলো। আমিও যেন কিসের ঘরে অসীমার সাথে বাইরে বেরিয়ে এলাম। বাইরে মাতলা নদী ফুঁসছে, আর সেই নদীর জলের ওপর শত শত মৃত মানুষ দাঁড়িয়ে হাত নেড়ে ডাকছে আমাদের। আমি নিজেকে সামলে আতঙ্কে নিজের হাতটা ছাড়িয়ে মাতলা নদীর পাড়ের দিকে ছুটতে লাগলাম।
পেছনে শুনতে পেলাম অসীমার খিলখিল হাসি। তারপর তারপর মনে হলো জঙ্গলটা যেন জীবন্ত হয়ে উঠছে। নদীর জল থেকে কুয়াশা উঠে চারপাশটা ঢেকে দিচ্ছে। স্যার, সারপ্রাইজটা তো দিলেন না। নীল শাড়িটা আমায় পরিয়ে দেবেন না স্যার? হঠাৎ দেখি নদীর জলের উপর দিয়ে অসীমা হেঁটে আসছে। তারপর জোর করে আমার হাতটা ধরে টানছে। আমি আমি চিৎকার করতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। চলুন স্যার, নদীর গভীরে অনেক বড় শহর আছে। সেখানে পাতাল রেলের টিকিট লাগে না। আমরা সারা জীবন একসাথে থাকব। না, আমি যাব না, যাব না। কিন্তু স্যার, আপনি তো আমায় বুকে ধরে আগলে রাখবেন বলেছিলেন। আসুন। না, না। তারপর অসীমা আমাকে টেনে টেনে নিয়ে গেল মাতলা নদীর গভীরে। আমি ধীরে ধীরে জলের নিচে তলিয়ে যেতে লাগলাম। আমার চোখ ঝাপসা হয়ে আসছে। শেষবারের মতো দেখলাম আমার অসীমা সেই নীল শাড়িটা পরে আমাকে জড়িয়ে ধরে আছে। তারপর দুজনেই হারিয়ে গেলাম মাতলার গভীর অন্ধকারে। অনিমেষ দা, ও অনিমেষ দা, বেলা হয়ে গেল তো, আর কত ঘুমাবে? ওঠো। দিব্যেন্দুর গলাটা পেয়ে ধড়ফড় করে বিছনায় উঠে বসি। কপালে বিন্দু বিন্দু ঘাম। বুকটা যেন তখনও ধড়ফড় করছে। তারপর অসংলগ্নভাবে চারপাশটা তাকাই। শ্মশানের ধারের সেই পুরনো ঘর, নোনা ধরা দেওয়াল, কাঠের ভাঙা জানালা, সেটা দিয়ে ভোরের আলো এসে পড়েছে। হঠাৎ দেখি আমার হাতের মুঠোয় তখনও বিছানার চাদরটা শক্ত করে ধরা, যেন কাকে বাঁচানোর প্রবল চেষ্টা। আমি আমি হাঁপাতে হাঁপাতে বিড়বিড় করছি। আমি অসীমা, অসীমা কোথায়? অসীমা, নীল শাড়িটা, অসীমা। দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে আমি একটু নিজেকে সামলে আস্তে আস্তে গিয়ে দরজাটা খুললাম। সামনে দিব্যেন্দু দাঁড়িয়ে, চোখে মুখে বিরক্তির একটা তাড়া। কি গো, কি বিড়বিড় করছিলে? কোনো খারাপ স্বপ্ন দেখলে নাকি? চলো চলো, হাতে একদম সময় নেই। মালিকবাবু বলেছেন এখনই কলকাতা বেরোতে হবে। বিল বই আর দরকারি কাগজপত্র গুছিয়ে নাও। আমি শূন্য দৃষ্টিতে মাতলা নদীর দিকে তাকিয়ে আছি। অসীমা কি সত্যিই কাল নদী? আবার সে একই পাগলামি। তুমি এই অসীমা করে করেই মাথা খারাপ করে ফেলবে। অসীমা দিব্যি আছে। কাল রাতেই তো ওর বাবা আড়তে এসেছিল, তোমার খুব প্রশংসাই করেছে। তুমি নাকি ওকে খুব মন দিয়েই পড়াচ্ছ। এখন চলো, কলকাতা থেকে ফেরার সময় ওর জন্য না হয় কিছু একটা নিয়ে এসো। তবে কি স্বপ্ন? সবটাই স্বপ্ন ছিল। তারপর আমি তৈরি হয়ে বাইকটা স্টার্ট করতে গিয়ে দেখি লুকিং গ্লাসের এক কোণে লেগে আছে ভিজে কাদা আর এক টুকরো নীল সুতো, ঠিক যেন কোনো শাড়ির অংশ। সারপ্রাইজটা তো দিলেন না স্যার, দিলেন না স্যার, দিলেন না স্যার। দিব্যেন্দু, তুই কিছু শুনলি? কি শুনবো? এই জন্যই বলি এই ভুতুরে ঘরটা ছাড়ো। চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চল। সুন্দরবন এমনই, কখনো সে স্বপ্ন দেখায়, কখনো বা সেই স্বপ্নকে চিরন্তন সত্যের রূপ দেয়। মানুষ ফিরে আসে, কিছু প্রেম মাতলার মায়ায় রয়ে যায় সারা জীবন।
এতক্ষণ গল্পটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। বিভিন্ন চরিত্রে কণ্ঠদান করেছেন অসীমা প্রিয়াঙ্কা চক্রবর্তী, দিব্যেন্দু প্রিয়াংশু চক্রবর্তী এবং অনিমেষের চরিত্রে আমি শুভ্রকান্তি চক্রবর্তী। গল্পটি কেমন লাগলো জানাবেন, আর এই রকম আরও অনেক গল্প শুনতে আমাদের পাশে থাকবেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল ভয়ের সাথে।